নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা 30শে মার্চ অর্থাৎ মার্চের শেষের দিকে কিন্তু আছি এবং 1লা এপ্রিল পড়তে আর একদিন বাকি। তো এই এপ্রিল মাসে অনেক নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। আর আমরা কিন্তু জানি যে নিয়ম অনুযায়ী প্রতি মাসে কোনো না কোনো জিনিসের দাম বলুন বা ব্যাংকের ক্ষেত্রে কোনো নিয়মের পরিবর্তন বা রেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যেসব সুবিধাগুলো আপনারা পান সেই সব ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো এইবার এপ্রিল মাসেও বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো সেই নিয়মের পরিবর্তনের জন্য সোজাসুজি কিন্তু সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়তে পারে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন এবং কোন কোন বিষয়ে অবশ্যই আপনাদের নজর রাখা উচিত তো সেই বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই কিন্তু হেডলাইনে আপনাদেরকে বলে দেবো যে রুল চেঞ্জিং ফ্রম 1 এপ্রিল, ইউপিআই থেকে এটিএম এ টাকা তোলা 1লা এপ্রিল থেকে নিয়মগুলিতে বদল কিন্তু আসতে চলেছে এবং যার প্রভাব কিন্তু সোজাসুজি পকেটে পড়তে চলেছে। তো বিস্তারিত কি জানানো হয়েছে অবশ্যই প্রথম যে পয়েন্টটা সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, 1লা এপ্রিল 2025 থেকে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি আপনাদের পকেট এবং ব্যাংকিং এর সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে এটিএম এর লেনদেনের চার্জ, ন্যূনতম ব্যালেন্স, টিডিএস কর্তন, ডেবিট কার্ডের সুবিধা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। এবং এই নিয়মের মধ্যে কিছু 2025 সালের বাজেটেও ঘোষণা করা হয়েছিল। তো চলুন বিস্তারিত যে পরিবর্তনগুলো করা হয়েছে তো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রথমে দেখুন যে এলপিজি, সিএনজি বা পিএনজি এইসব যে গ্যাসের দাম, তো গ্যাসের দাম কিন্তু প্রতি মাসে হয় কমে নয় বাড়ে। তো সেই বিষয়ে যদি আমরা দেখি তো 1লা এপ্রিল থেকেও কিন্তু এখানে বিস্তারিতভাবে দাম বাড়বে না কমবে তো সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তো দেখুন, প্রতি মাসে প্রথম দিনে তেল কোম্পানিগুলি এলপিজি, সিএনজি, পিএনজি এবং এটিএফ এর দাম পর্যালোচনা করে। 1লা এপ্রিল থেকে তাদের দাম বাড়বে না কমতে পারে। সরকার এবং তেল কোম্পানিগুলির সিদ্ধান্ত অনুসারে দাম পরিবর্তন হবে। তো এখন অবধি কিন্তু নির্ধারিত কোনো দাম বলা হয়নি বা দাম কমবে কি বাড়বে তো সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। তো এই বিষয়ে পরবর্তী যদি কোনো আপডেট আসে তো সেই বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং পরের যে পয়েন্টটা বলা হচ্ছে যে পজিটিভ পে সিস্টেমের বাস্তবায়ন করা হবে। তো পজিটিভ পে সিস্টেম মানে এটা কিন্তু সরাসরি ব্যাংকের সঙ্গে যুক্ত আছে। তো অবশ্যই আমাদের কিন্তু সাধারণত সবারই ব্যাংকের বই আছে। তো এই ব্যাংকের বই থাকার সাথে সাথে যে নিয়মটা পরিবর্তন হচ্ছে তো সেই নিয়মে কিন্তু এবার থেকে আপনাদেরকে অনুসরণ করে চলতে হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ব্যাংকিং এর জালিয়াতি রোধে অনেক ব্যাংক পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করছে। 5,000 টাকার বেশি চেক পেমেন্টের জন্য গ্রাহককে চেক নম্বর, তারিখ, প্রাপকের নাম এবং অ্যামাউন্ট ভেরিফাই করতে হবে। তো বুঝতে পেরেছেন যে 5,000 টাকার বেশি যদি চেক পেমেন্ট করতে চান তো গ্রাহকের চেক নাম্বার লাগবে, কোন তারিখ সেই তারিখটা লাগবে এবং গ্রাহকের নাম এবং অ্যামাউন্ট ভেরিফাই কিন্তু করতে হবে। এর ফলে জালিয়াতি ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে। তো অবশ্যই এটা ব্যাংকিং এর ক্ষেত্রে আপনারা যারা যারা চেকে লেনদেন করে থাকেন তো সেই আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, পরবর্তী বলা হচ্ছে যে রুপে ডেবিট কার্ডে বড় পরিবর্তন আসবে। তো এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে রুপে ডেবিট কার্ড, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া এনপিসিআই তাদের রুপে ডেবিট সিলেক্ট কার্ডে নতুন ফিচার্স যুক্ত করতে চলেছে। তো নিয়মগুলোর মধ্যে কিন্তু থাকবে বিমানবন্দরে লাউঞ্জ অ্যাক্সেস, বীমা কভার, ভ্রমণ এবং ফিটনেস এবং সুস্থতার মতো সুবিধা। এই পরিবর্তনগুলি 1লা এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রুপে ডেবিট কার্ড যদি আপনাদের থেকে থাকে তো সেই রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত বেশ কিছু ফিচার্স কিন্তু অ্যাড করা হয়েছে। তো সেই ফিচার্সের মধ্যে হচ্ছে বিমানবন্দরে যে লাউঞ্জ অ্যাক্সেস সেগুলো কিন্তু আপনারা পাবেন, বিমা কভার অর্থাৎ যেসব আপনাদের বিমা করা আছে তো সেই কভারেজগুলো কিন্তু আপনারা এই রুপে ডেবিট কার্ডের মাধ্যমে পেতে পারেন। ভ্রমণ করতে যাচ্ছেন তো সেখানকার সুবিধা কিন্তু আপনারা রুপে ডেবিট কার্ড থেকে নিতে পারবেন। তারপরে ফিটনেসের ক্ষেত্রে এবং সুস্থতার ক্ষেত্রে অর্থাৎ আপনি কোনো জায়গায় ডাক্তার দেখাতে গিয়েছেন তো এই রুপে ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনারা যে টাকাটা হয়েছে তো সেই টাকা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন। তো আমরা জানি যে প্রতিটা ব্যাংকের বইতে আমাদের যাদের যাদের ব্যাংকের বই আছে তো ন্যূনতম কিন্তু একটা ব্যালেন্স থাকা প্রয়োজন। তো সেই ব্যালেন্স থাকার জন্য একটা নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে দেখুন, বিশেষ করে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অনেক ব্যাংক তাদের সঞ্চয় অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম সংশোধন করেছে। এখন অ্যাকাউন্টধারীর ন্যূনতম ব্যালেন্সের বজায় রাখার জন্য
এলাকা, গ্রাম, স্তর ভিত্তিক শহর ভিত্তিতে একটি নতুন সীমা নির্ধারণ করা হবে। ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা আরোপ করা হতে পারে। তো বুঝতে পেরেছেন, এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্টধারীরা আছে, এসবিআই বলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন বা অন্যান্য যেসব ব্যাংক আছে, ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য এলাকা বা গ্রাম, স্তর ভিত্তিক শহর, অর্থাৎ আপনার বাড়ি গ্রামে না শহরে, তো সেই ভিত্তিতে কিন্তু নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কত টাকা রাখলে আপনাদের ব্যাংকের বইতে কোনো প্রকার আপনাদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে না। আর যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখেন তাহলে কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে। তো এটিএম এর থেকে টাকা তোলার নিয়মে কিন্তু পরিবর্তন এসছে। তো অবশ্যই আমরা কিন্তু এখন নিয়মিত প্রায় সবাই যখন টাকার প্রয়োজন হয়, অর্থাৎ ক্যাশ টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু এটিএম থেকে আমরা টাকাটা তুলি। তো 1 এপ্রিল থেকে অনেক ব্যাংক তাদের এটিএম থেকে টাকা তোলার নীতি পরিবর্তন করতে চলেছে। অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সীমা কমানো হয়েছে। অর্থাৎ আপনার এসবিআই ব্যাংকের একটা এটিএম আছে এবং আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তোলেন, তো সেই যে টাকা তোলার সীমা, তো সেই সীমা কিন্তু কমিয়ে আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে মাত্র কিন্তু 3 বার বিনামূল্যে টাকা তুলতে পারবে। এবং যেখানে 1 মে থেকে আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত 2 টাকা চার্জ করা হবে। তো বুঝতে পেরেছেন যে 1 মে থেকে এই যে আর্থিক লেনদেন করার জন্য কিন্তু অতিরিক্ত আপনাদের কাছ থেকে 2 টাকা চার্জ করা হবে। এবং এমনকি নগদ উত্তোলনের ক্ষেত্রেও ফ্রি লিমিটের পরে 17 টাকার পরিবর্তে 19 টাকা চার্জ করা হবে। তো বুঝতে পেরেছেন যে যদি আপনারা 3 বারের বেশি অন্য কোনো এটিএম থেকে টাকা তোলেন, তো আগে কিন্তু 17 টাকা আপনাদের ফি হিসেবে কাটা হতো, এখন কিন্তু সেটা বেড়ে 19 টাকা করা হয়েছে। তো বুঝতে পেরেছেন যে এটিএম এর থেকে টাকা তোলার নিয়মের কিন্তু পরিবর্তন এই 1 এপ্রিল থেকে করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি। প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কর্তনের সীমা 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। টিডিএস কর্তনের সীমা আগে ছিল 50,000 টাকা। তো সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সবার ক্ষেত্রে বলতে গেলে কিন্তু এটা প্রযোজ্য নয়। যারা প্রবীণ নাগরিক আছে তো তাদের জন্য কিন্তু যারা টিডিএস দেয়, তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো খবর। 50,000 টাকা আগে ছিল, এখন কিন্তু সেটা 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এবং বাড়ির মালিকদের জন্য স্বস্তি। বাড়িওয়ালাদের জন্য ভাড়ার ওপর টিডিএস কর্তনের সীমা বাড়িয়ে 6 লক্ষ টাকা পার বছর কিন্তু করা হয়েছে। আগে এই সীমা ছিল 2,40,000 টাকা। বিদেশি লেনদেনের ক্ষেত্রে টিসিএস এর সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে 7 লক্ষ টাকার বেশি বিদেশি লেনদেনের উপর টিসিএস কেটে নেওয়া হতো, এখন এই সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। তো এটা সাধারণ যারা আমরা আছি তো সবার জন্য কিন্তু এটা খুব একটা প্রয়োজনীয় নয়। যারা বিদেশি লেনদেন করে তো তাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা ঋণের উপর থেকে টিসিএস প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি বা আপনাদের মধ্যে যদি কেউ স্টুডেন্ট যারা আছে, তো কেউ যদি পড়াশোনার জন্য যদি কেউ লোন নিতে চায়, তো তাদের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া শিক্ষা ঋণের উপর আর টিসিএস কাটা হবে না। আগে 7 লক্ষ টাকার উপরে শিক্ষা লেনদেনের ক্ষেত্রে 5% টিসিএস প্রযোজ্য ছিল। এখন আপনি 7 লক্ষ টাকা লোন নেন বা 10 লক্ষ টাকা, কোনো প্রকার কিন্তু টিসিএস আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। তারপরে বলা হচ্ছে যে ডিভিডেন্ড এবং মিউচুয়াল ফান্ড আয়ের উপর টিডিএস এ ছাড়। প্রতি আর্থিক বছরে ডিভিডেন্ড আয়ের উপর টিডিএস এর সীমা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। মিউচুয়াল ফান্ড ইউনিট থেকে আয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তারপরে বলা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অর্থাৎ এআই এর ব্যবহার কিন্তু করা হবে। ডিজিটাল ব্যাংকিংয়ে অনেক পরিবর্তন আসছে। এআই ব্যাংকিং সহকারীরা গ্রাহকদের অর্থ পরিচালনা করতে সাহায্য করবে। ডিজিটাল পরামর্শ উন্নত করা হচ্ছে এবং মোবাইল পরিষেবা উন্নত হচ্ছে। গ্রাহকদের সাহায্য করার জন্য ব্যাংকগুলি অনলাইনে সুবিধা এবং এআই চালিত চ্যাটবট চালু করছে। তো বুঝতে পেরেছেন যে কোনো ব্যাংকে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনাদের কোনো প্রকার সুবিধা অসুবিধা, তো সেই সুবিধা অসুবিধা কিন্তু আপনারা এই যে এআই চালিত চ্যাটবট চালু করা হবে, তো সেখান থেকে কিন্তু আপনারা
সমাধান পেয়ে যাবেন। এবং নিরাপত্তা আরও জোরদার করার জন্য 2 ফ্যাক্টর প্রমাণীকরণ এবং বায়োমেট্রিক যাচাইয়ের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি ডিজিটাল লেনদেনের নিরাপদ রাখতে সাহায্য করবে। তারপরে বলা হচ্ছে যে ক্রেডিট কার্ডের এই সুবিধাগুলি হ্রাস পাবে। 1 এপ্রিল 2025 থেকে ক্রেডিট কার্ডের নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আপনারা যারা যারা ক্রেডিট কার্ড নিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কেনেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তো আপনাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে পুরস্কার, ফি এবং অন্যান্য ফিচার্স প্রভাবিত হবে। এসবিআই তার সিম্পল ক্লিক ক্রেডিট কার্ডে সুইগি রিওয়ার্ড 5 গুণ থেকে কমিয়ে অর্ধেক করবে, অর্থাৎ 2.5 গুণ কিন্তু হবে। এয়ার ইন্ডিয়া সিগনেচার পয়েন্ট 30 থেকে কমিয়ে 10 করা হবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্লাব ভিস্তারা মাইলস্টোন সুবিধা বন্ধ করে দেবে। অতএব আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই পরিবর্তনের সম্পর্কে আপনার জন্য কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। তো কোন ধরনের ইউপিআই এর কথা বলা হচ্ছে? তো এখানে বলা হচ্ছে যে 1 এপ্রিল থেকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করা মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি ব্যাংক রেকর্ড থেকে মুছে ফেলা হবে। যদি আপনার ফোন নাম্বারটি ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং আপনি এটি দীর্ঘদিন ধরে ব্যবহার না করেন, তাহলে ব্যাংক তার রেকর্ড থেকে এটি মুছে ফেলবে এবং আপনার অ্যাকাউন্টের জন্য ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অতএব যদি আপনি ইউপিআই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে। অর্থাৎ আপনি ইউপিআই যদি দীর্ঘদিন ব্যবহার না করে থাকেন এবং ইউপিআইয়ের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। তো অবশ্যই কোনো না কোনো সময় যদি সুযোগ পান কোনো কিছু কেনাকাটার জন্য, আপনি কিন্তু ইউপিআই ব্যবহার করে আপনার ইউপিআইটা কিন্তু নিয়মিত চালু করতে পারেন। এবং কর নিয়মে পরিবর্তন, কর বিধিও পরিবর্তন করা হচ্ছে। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে 2025-26 মূল্যায়ন বছর। নতুন কর ব্যবস্থা কার্যকর হয়েছে, তবে পুরনো সিস্টেম 80C সুবিধাসহ এখনও বিদ্যমান। আপনাকে এটা নির্বাচন করতে হবে। কর প্রদানের সময় যদি আপনি পুরনো ব্যবস্থার কথা উল্লেখ না করেন তাহলে আপনাকে সক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তরিত করা হবে। আপনি 80Cর অধীনে ছাড় পেতে চান তাহলে আপনার 80Cতে আপনার বিনিয়োগের পরিকল্পনার আগে থেকেই করতে হবে। তো বুঝতে পেরেছেন, যদি আপনি নতুন কর ব্যবস্থায় আসতে চান তাহলে কিন্তু আপনার যে বিনিয়োগ আছে তো সেগুলো কিন্তু আপনার আগে থেকেই এই 80Cর আন্ডারে কিন্তু নথিভুক্ত করতে হবে। তারপরে বলা হচ্ছে যদি প্যান আধারের সঙ্গে লিঙ্ক না করা হয় তাহলে কোনো ডিভিডেন্ড থাকবে না। অর্থাৎ যারা তাদের প্যান আধারের সঙ্গে লিঙ্ক করেননি তারা ডিভিডেন্ড পাবেন না। এর শেষ তারিখ অনেক আগে থেকেই শেষ হয়ে গেছে। যদি লিঙ্ক না করা হয় তাহলে লভ্যাংশ এবং মূলধন লাভ থেকে টিডিএস কর্তন বৃদ্ধি পাবে। আরও খারাপ বিষয় হলো ফর্ম 26AS এ কোনো ক্রেডিট পাওয়া যাবে না। এর ফলে রিফান্ড পেতে আরও সময় লাগবে। এছাড়াও শেয়ার ও মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত অর্থ প্রদানের ওপর টিডিএস হ্রাস হবে। সহজ কথায়, যদি আপনার প্যান আধারের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে ডিভিডেন্ড পেতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তো অবশ্যই আপনাদের যদি কারোর শেয়ার বাজারে টাকা যদি আপনি লাগিয়ে থাকেন বা মিউচুয়াল ফান্ড যদি আপনার থেকে থাকে তো অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ড যেটা পাবেন তো তার সেই ডিভিডেন্ড কিন্তু হ্রাস পেতে পারে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে বলা হচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কঠোর নিয়ম। ডিম্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি যদি শেয়ার মার্কেটে টাকা লাগাতে চান তো অবশ্যই কিন্তু আপনার এই যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকা উচিত। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার নিয়মও আরও কঠোর করা হয়েছে। এসিবিআই সেবি নন ব্যাংক আর্থিক কোম্পানিগুলির জন্য নতুন কেওয়াইসি নিয়ম তৈরি করেছে। সমস্ত ব্যবহারকারীকে তাদের কেওয়াইসি এবং মনোনীত ব্যক্তির বিবরণ পুনরায় যাচাই করতে হবে। যারা তা করবে না তাদের অ্যাকাউন্ট জব্দ করা হতে পারে, অর্থাৎ বন্ধ করে কিন্তু দেওয়া হতে পারে। অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা যেতে পারে, কিন্তু যদি মনোনীত ব্যক্তির বিবরণ সঠিক না হয় তাহলে কিন্তু রিডেমশনের সমস্যা কিন্তু হতে পারে। তাই নিশ্চিত করুন যে আপনার মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলি আপডেট করা আছে এবং এর মাধ্যমে লেনদেন করতে আপনার কোনো সমস্যা হবে না।
আর যদি কেওয়াইসি করা না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে। এই নিয়মগুলি পরিবর্তনে আপনার উপর সরাসরি কিন্তু প্রভাব ফেলতে পারে ব্যাংকিং নিয়মকানুন থেকে শুরু করে, এবং আর্থিক পরিকল্পনা, এই নতুন নিয়মগুলি আপনার আর্থিক পরিকল্পনার উপর কিন্তু প্রভাব ফেলতে পারে। তো অবশ্যই এই যে এপ্রিল মাস থেকে বিশেষ করে যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো হচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং এটিএম থেকে টাকা লেনদেনের জন্য কিন্তু কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের ওপর প্রভাব কিন্তু খুব ভালোভাবেই ফেলতে পারে যদি আমরা এই নিয়মগুলো না মেনে চলি। এবং বিশেষ করে শিক্ষা ঋণের ক্ষেত্রে টিসিএসের প্রত্যাহার করা হয়েছে, এই বিষয়টা খুবই ভালো খবর। এবং বিদেশি লেনদেনের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম, এবং প্রবীণ নাগরিকদের জন্য টিডিএসের কর্তনের সীমা কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন হয়েছে, এবং এই বিষয়ে আমরা নতুন একটা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনার যদি রুপে ডেবিট কার্ড থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে, তো একটু আগেই সেই বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো এপ্রিল মাস যেহেতু ইয়ার এন্ডিং মাস, এবং এই ইয়ার এন্ডিং মাসের পর থেকে যে নিয়মগুলো চালু হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই আমাদের সাধারণ মানুষকে কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং এর পরেও যদি অন্যান্য কোনো নিয়মের পরিবর্তন এসে থাকে বা করা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের সেই বিষয়ে আপনার জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।